আজকে এমন একটা তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি হলপ করে বলতে পারি যে আপনারা কোনো ইউটিউব মিডিয়াতে কিংবা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো প্রিন্ট মিডিয়া কোথাও এই অংশটা দেখবেন না। আপনারা জানেন যে এই মুহূর্তে 7.6% ভোটার লিস্ট থেকে খসড়া তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। 7.6%। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ওই 2% বাদ তো এমনি এমনি সবসময়ই পড়ে, নির্বাচন কমিশন ব্যর্থ হয়ে গিয়েছে। কিন্তু 7.6% শুধুমাত্র খসড়া তালিকাতে নাম উঠতে গিয়ে ব্যর্থ হয়ে গিয়েছেন। এর পরেও 1.6 কোটি স্ক্যানারে রয়েছে নির্বাচন কমিশনের। শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত আমি এবং অন্যান্য ইউটিউব চ্যানেল, এমনকি সংবাদ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়াগুলো আপনাদের শুধুমাত্র সংখ্যা দেখিয়েছে। কিন্তু আজকে আমি স্থির করেছি আপনাদের সামনে হাতে কলমে দেখাবো যে কিভাবে চুরিটা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এজেন্টদের মাধ্যমে কিংবা আইপ্যাকের মাধ্যমে বিজেপি যে অভিযোগগুলো করছে, যেভাবে চুরিটা হয়েছে, সেই চুরি কি আদেও নির্বাচন কমিশন ধরতে পারবে? কি করে নির্বাচন কমিশন এই যে 1,60,00,000 বা 70,00,000কে সন্দেহের তালিকায় আনলেন? কেনই বা তারা বলছেন যে 30,00,000কে ম্যাপ করতে পারলেন না? আজকে একটা স্যাম্পল উদাহরণ দিয়ে আপনাদের সামনে এমন স্পষ্টভাবে বুঝিয়ে দেব, এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে এমন একজনও বাকি থাকবেন না যার মধ্যে কোনো সন্দেহ থেকে থাকবে যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি অনেক দিন আগে থেকেই আপনাদের সামনে বলছি যে এই ধরনের করাটা খুব একটা বড় কথা নয়। তৃণমূল কংগ্রেস নিজেকে চালাক মনে করতে পারে, কিন্তু এই ধরনের কাজটা করা কোনো বড় ব্যাপার নয়। যে কোনো টেকনোলজির ছাত্রকে দিলে কাজটা তারা করে দেবে। আর আজকে আমি ঠিক করেছি আপনাদের সামনে প্রমাণ আনবো। এই প্রমাণটা আমি এনেছি, একটা স্যাম্পল ফাইল আমি তৈরি করেছি। এই যে ধরুন যে বিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনাকে ফর্ম দিয়ে আসলো, আপনি সেই ফর্মগুলো ফিল আপ করে বিএলও কে জমা দিলেন কিংবা অনলাইনে ডাইরেক্টলি তুলে দিয়েছেন। বিএলওরা এরপরে ওই ফর্মগুলো তারা অনলাইনে বসে রাত্রির জেগে তুলে দিয়েছেন। তুলে নির্বাচন কমিশনের কাছে তথ্য এসে গিয়েছে। তো এখনো পর্যন্ত 58 লক্ষ নাম খসড়া তালিকায় বাদ পড়ে গেছে এবং 30 লক্ষ ম্যাপিং হয়নি। আমি এখানে আপনাদের সামনে একটা স্যাম্পল ফাইল দেখাচ্ছি। এই স্যাম্পল একটা এক্সেল ফাইল আমি তৈরি করে নিয়েছি। এখানে 20 জনের ভোটার লিস্টের নাম আমি রেখেছি এবং এই লিস্টটা নির্বাচন কমিশন পাওয়ার পর তারা কি করে বুঝতে পারবে যে এদের মধ্যে কে জালি আর কে সত্যিকারের লোক রয়েছে। আমি প্রথমে আপনাদের সামনে এই কলামগুলো একটু পরিচয় করিয়ে দিই। কি কি রয়েছে, আপনারা যে তথ্যগুলো দিয়েছেন সেই কলামগুলোই আমি শুধু রেখেছি। যেমন ভোটার আইডি, আপনার ভোটার আইডি শুধু আমি এখানে একটা V1 V2 দিয়ে একটা আরবিটারি নাম্বার লিখে রেখেছি। তারপরে ভোটারের নাম, অর্থাৎ আপনার না যে নাম সেই নামটা এখানে রয়েছে। এরপরে হচ্ছে 2000 লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেই তথ্যটা আপনি লিঙ্ক করে দিয়েছেন। যদি নাম থাকে তাহলে ইয়েস এটাকে বসিয়েছি, নাম না থাকলে, লিঙ্ক না থাকলে 2002 আপনার, তাহলে এটাকে নো বসিয়েছি। এরপরে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার বা আপনার পূর্বপুরুষের কারুর নাম থাকতে পারে, তাহলে সেই লিস্টটা আমি ইয়েস বা নোতে লিখে রেখেছি। তারপরে হচ্ছে আপনার বয়স কত সেটা এখানে লিখে রেখেছি। তারপরে আপনার বাবার নাম কি সেটা লিখে রেখেছি। আপনার বাবার ভোটার আই কার্ড কি সেটা লিখে রেখেছি। আপনার বাবার বয়স কত সেটা লিখেছি। তারপরে লিখেছি বুথ নাম্বার কি রয়েছে আপনার সেটা লিখে রেখে দিয়েছি। এবারে আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন যে কিভাবে এখান থেকে সত্যকে আর মিথ্যেকে এটা কিভাবে জানা যাবে। এই লিস্টটা থেকে আমি যদি ফিল্টার করি যে 2002 লিস্টে আপনার নাম রয়েছে, অর্থাৎ আমি ফিল্টার করে ইয়েস করে দিলাম। আমি যদি ফিল্টার করে ইয়েস করে দিই তাহলে এই 4টে স্যাম্পল যেটা পেলাম এরা কিন্তু জেনুইন। তার কারণ 2002 এর সঙ্গে এদের লিঙ্ক রয়েছে। এরা 2002 সালের ভোট দিয়েছিল, সেই লিস্ট 2002 এর ইলেকশন কমিশনের ভোটার লিস্টে এদের নাম রয়েছে, তাহলে এরা জেনুইন। এই লিস্ট আমি পেয়ে গেলাম, এরা জেনুইন, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে এরা জেনুইন। এরপরে যারা ধরুন নো হলো, অর্থাৎ যাদের 2002 ভোটার লিস্টে আইদার নাম ছিল না কিংবা তাদের বয়স হয়নি, তাহলে সেই লিস্টের মধ্যে আমি এই এতগুলো আইটেম পেলাম। এই সংখ্যাটা হচ্ছে প্রায় ওই 16টা মতো। 16 জনের নাম পেলাম যাদের 2002 এর লিস্টে নাম নেই, কিন্তু তাদের বাবার নাম থাকতে পারে, কারণ তাদের হয়তো বয়স হয়নি বা যে কোনো কারণে তাদের বাবার বা রিলেটিভের কোনো নাম থাকতে পারে। তাহলে আমি দেখবো পরের কলামটা, কলাম নাম্বার ডি তে আমি দেখবো ঠিক আছে 2002 তাদের নাম ছিল না, আমি দেখছি তাদের পরিবারের নাম ছিল কিনা। তাহলে এই কলামে
দুটো আছে যে পরিবারেরও নাম নেই। তাহলে ধরুন এখানে যদি আমি পরিবারেরও নাম নেই অর্থাৎ নোটা সিলেক্ট করে দিই, অর্থাৎ তারও নাম ছিল না, তার পরিবারেরও নাম ছিল না, সেই সংখ্যাটা আমি এখানে আমার লিস্টে 2 পেলাম। নির্বাচন কমিশন তাদের লিস্টে এই সংখ্যাটাই পেয়েছে 30 লক্ষ, এবং তারাই এটাকেই বলছে তারা ম্যাপ করতে পারেনি, অর্থাৎ নিজের নাম দিয়ে কিংবা নিজের বাবার নাম দিয়ে তারা ম্যাপ করতে পারেনি। এই সংখ্যাটা হচ্ছে 30,20,000-এর আশপাশে। তাহলে বুঝতে পারলেন আপনারা। এরপরে ধরুন 2000 কলাম অর্থাৎ 2002-এ আপনার নাম সেখানে ছিল না, হতেই পারে, কিন্তু আপনার পরিবারের কারোর নাম ছিল। এই কেসটা, এই যে কেসটা আমি আপনাদের সামনে এবার ফিল্টার করে দেখাচ্ছি, আপনার নাম ছিল না কিন্তু আপনাদের পরিবারের কারোর নাম ছিল, 16টার লিস্টে হয়তো আছে। তো এই জায়গাটায় বা 14টা হয়তো আছে, তো এই জায়গায় আমি আপনাদের সামনে, হতেই পারে যে এটাও জেনুইন, এর মধ্যেই কিন্তু আসল খেলা, এর মধ্যে কিছু জেনুইন রয়েছে আর কিছু মানে বিজেপি যে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকমের ওই অবৈধ যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদেরকে দিয়ে নাম তুলিয়ে দেওয়া হয়েছে। ধরুন আমি হচ্ছি প্রলয় মিশ্র, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি তৃণমূলকে বলেছি, আমার পাড়ার দাদাদের বলেছি যে ভাই আমার তো নাম নেই, আমি তো বাংলাদেশ থেকে এসেছি, মানে বিজেপির অভিযোগ এটা। তাহলে আমার ভোটার লিস্টে তো 2002-এও নাম ছিল না, আমার বাবাও তো এখানে থাকে না, নাম নেই, তাহলে আমার নামটা এখানে, আমি গতবারে ভোট দিয়েছি, আমার নামটা এবারে লিখে দাও, এখানে রেখে দেওয়ার চেষ্টা করো। তখন কি করা হয়েছে যে প্রলয় মিশ্র, এই মিশ্র টাইটেলের আমার এই বুথে বা আশপাশের বুথে মিশ্র টাইটেল দিয়ে আর কে রয়েছে তাকে খুঁজে, যার 2002-এর নাম ছিল তার সঙ্গে তাকে আমার বাবা হিসেবে ধরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার আসুন এই লিস্টে আমরা ওই রকম কিছু তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা করি। এখানে দেখুন, তাহলে এই যে লিস্টটা পেয়েছি এখানে কিছু জেনুইনও রয়েছে, যে ধরুন আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যে 2002-এর লিস্টে নাম ছিল না, কিন্তু আপনি আপনার বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে লিস্টে কানেক্ট করিয়ে আপনার নামটা তুলে দিয়েছেন। তো আপনাদের কিন্তু চিন্তার নেই, কিন্তু এই লিস্ট থেকে নির্বাচন কমিশন বুঝবে কি করে যে এর মধ্যে কোনটা জেনুইন আর কোনটা ফেক? আসুন আমি দেখাই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কলাম এফটা একটু নজর করুন, দেখুন এখানে অদ্ভুত রকমের অনিল দাস নামে অনেকগুলো আমি রেকর্ড দেখছি। অনিল দাস রয়েছে, শ্যামল দাস রয়েছে আর মনীন্দ্র দাস, এই 3টি রেকর্ড আমি দেখছি, অনিল দাস, মনীন্দ্র দাস এবং শ্যামল দাস, অর্থাৎ 3টে এরকম বাবার নামে এরকমই কয়েকটা বাবার নাম দেখছি। এবার অনিল দাস হতেই পারে, আপনি এটা ভাববেন না যে অনিল দাস মানেই মানে সবাই এক, অনিল দাস নামে অনেক লোক থাকতে পারেন। আমি আসুন সিলেক্ট করি, এখানে আমি শুধু অনিল দাসের যেহেতু অনেকগুলো এন্ট্রি দেখছি বাবা হিসাবে, আমি অনিল দাসকে ফিল্টার করে সিলেক্ট করে নিলাম। এখানে আমি দেখলাম যে অনিল দাসের এতগুলো রেকর্ড রয়েছে, অনিল দাসের সঙ্গে বাবা হিসেবে লিঙ্ক করা এতগুলো ছেলে রয়েছে। হতেই পারে অনিল দাস কি একটা লোক নাকি? কিন্তু এই অনিল দাসের ভোটার আইডি কার্ডটা পাশের কলামে লেখা রয়েছে, দেখুন জি কলামে লেখা রয়েছে অনিল দাসের ভোটার আইডি কার্ড নাম্বারটা। তাহলে এখানে দেখুন অনেকগুলো আলাদা আলাদা ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আমি দেখছি N1 ভোটার আইডি কার্ডটা ম্যাক্সিমাম ম্যাচ করছে। তাহলে আমি অনিল দাস ফাদার নাম রাখলাম আর ভোটার আই কার্ড থেকে আমি N1টা সিলেক্ট করে নিলাম, ভোটার আই কার্ড থেকে আমি N1টা সিলেক্ট করে নিলাম। তাহলে এই ব্যক্তিটা ইউনিক, কারণ ভোটার আইডি নাম্বারটা সেটা ইউনিক হয়, একটা ব্যক্তিরই হয়, অর্থাৎ এই যে অনিল দাসের লিস্টটা পেলাম এইটা কিন্তু একটাই ব্যক্তি। তাহলে এই ব্যক্তির নামে কতগুলো সন্তান রয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 জন সন্তান অনিল দাসকে বাবা হিসাবে চিহ্নিত করে রেজিস্টার করেছে। এবার হতেই পারে অনিল দাসের 7 সন্তান, কিন্তু জেনারেলি সেটা সন্দেহভাজন। তো অনিল দাসের আদতে 7 জন সন্তান রয়েছে কিনা এরপরে কমিশন সেটাকে ভেরিফাই করার চেষ্টা করবে। কিভাবে তারা ভেরিফাই করছে? প্রথমে দেখুন এই অনিল দাস, আমি দেখতে পাচ্ছি লাস্ট রেকর্ডটা এখানে একটা এন্ট্রি রয়েছে অনিল দাসের সঙ্গে, দেখুন এখানে ছেলের নাম লেখা রয়েছে বাবুল সোরেন, ওপরের নামগুলো অমিত দাস, প্রীতম দাস, বিকাশ দাস, কুণাল দাস, কাকলি দাস, রীনা দাস, এখানে ভুল করে বাবুল সোরেনের সঙ্গে অনিল দাসের লিঙ্ক করে দেওয়া হয়েছে। তাহলে দিস ইজ এ জেনুইন কেস, জেনুইন ফ্রড কেস। এই লোকটিকে আমাকে, এই বাবুল সোরেনকে আমাকে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে শুনানির জন্য, ভাই তোমার বাবার নাম কি অনিল দাস? তুমি তো সোরেন, আমাকে প্রমাণ দেখাও যে তোমার বাবার নাম অনিল দাস। এটা গেল জেনুইন একটা ফেক হওয়ার সম্ভাবনা। এরপরে দেখুন আমি এটা যদি বাদ দিয়ে দিই পরের গুলো, তাহলে এতগুলো কি, এই যে বাকি যে 6টা রয়ে গেল, এই অনিল দাসের কি তাহলে এই 6 সন্তান? আরো ডিটেলে এবার প্রয়োজনী ম্যাপিংটা আমি দেখি। প্রয়োজনী ম্যাপিং যদি আমি দেখি যে বাবা এবং ছেলের মোটামুটি বয়সের ডিফারেন্স যা হতে পারে সেই তথ্যগুলো এবার আমি ভেরিফাই করার চেষ্টা করি। দেখুন
আমি এখানে দেখছি যে অনিল দাসের বয়স এখানে এইচ নম্বর কলামে 48 বছর, প্রত্যেকটাতেই লেখা আছে 48 বছর, কারণ তিনি একই ব্যক্তি, তার বয়স হচ্ছে 48 বছর। এই 48 বছরের প্রথম যে রেকর্ডটা অমিত দাস, তার বয়স দেখতে পাচ্ছি 59 বছর। 59 বছরের অমিত দাস তাড়াহুড়োতে এন্ট্রি করতে গিয়ে 48 বছরের অনিল দাসকে বাবা হিসাবে দেখিয়ে দিয়েছেন, হয়তো বাংলাদেশ থেকে এসেছেন। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে এটাও একটা জেনুইন ফ্রড কেস হতে পারে। এই লোকটিও হয়তো জেনুইন ফ্রড কেস, এই বাবুল সোরেন বললাম, এই লোকটিও জেনুইন ফ্রড কেসের হওয়ার সম্ভাবনা বেশি। এদের আমি শুনানিতে ডাকবো, আমি এগুলোকে লাল করে বোল্ড করে দিলাম, এগুলোকে কিন্তু শুনানিতে আমাকে ডাকতে হবে। এরপরে কারা রইলো? এই এতগুলোর মধ্যে দেখুন, অনিল দাসের বয়স হচ্ছে, বাবার বয়স 48 বছর, আর ছেলের বয়স বাকিগুলোর দেখাচ্ছে কারুর মানে কম, মানে 48 থেকে কম, কিন্তু কারুর দেখাচ্ছে 45, কারুর দেখাচ্ছে 44, কারুর 40, কারুর 41। এইগুলোও কিন্তু একটা ভুল এন্ট্রি বা ইচ্ছাকৃত ভুল এন্ট্রির মধ্যেই পড়বে। তার কারণ বাবার বয়স 48 হলে ছেলের বয়স 45 কিংবা 44, 40, 39, 33, 32 এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই যে ডিফারেন্স গুলো, মানে যেখানে মিনিমাম 20 বছরের গ্যাপ, কমের গ্যাপ হয়ে যাচ্ছে, বাবা এবং ছেলের মধ্যে 20 বছরের যে কমে গ্যাপ হয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু নির্বাচন কমিশন একটা আলাদা লিস্টের মধ্যে সন্দেহের তালিকায় রেখেছে, যে এদের কিন্তু বাবার সঙ্গে বয়সটা কম, তাহলে এদেরকেও কিন্তু আমাকে শুনানির মধ্যে ডাকতে হবে। এরপরে দেখুন, আমি তাহলে এখানে দুটো এখানে তাহলে আমি একজনই ব্যক্তি পেলাম, যে এই ব্যক্তি হচ্ছে বিকাশ দাস। এই বিকাশ দাসই হচ্ছে একমাত্র যে এর বয়সও 19 এবং এর মানে বয়স 19, বাবার বয়স এর 48। এই বিকাশ দাস হচ্ছে একমাত্র যার ভোটার আইডি কার্ড নাম্বার হচ্ছে V5। ইনি হচ্ছেন প্রকৃত অনিল দাসের সন্তান। বাকিদের সঙ্গে যুক্ত করে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে নির্বাচন কমিশন এটাকে আরো কনফার্ম করার জন্য কি করবে, যে ধরুন অনিল দাসের কোনো একটা LIC রয়েছে, সেখানে অনিল দাস মেনশন করে রেখেছে অনিল দাসের এক পুত্র না দুই পুত্র, কিংবা অনিল দাসের জীবন বীমা রয়েছে, কিংবা অনিল দাসের আধার কার্ডের ইনফরমেশন রয়েছে, বা ভারত সরকারকে জানানো এরকম বিভিন্ন তথ্যে অনিল দাস কোথাও না কোথাও মেনশন করে রেখেছে যে তার এক সন্তান না দুই সন্তান। নির্বাচন কমিশন সেই তথ্যগুলো ভেরিফাই করে আনার চেষ্টা করবে যে তাদের হিসাব অনুযায়ী অনিল দাসের একটাই সন্তান, অথচ হিসাব অনুযায়ী অনিল দাসের যদি 4টে বা 5টে সন্তান দেখানো হয়, এমনকি ধরুন আরো একটা যদি এন্ট্রি থাকতো এইখানে, যে একজন বিকাশ দাস রয়েছে, আর একজনও কোনো এরকম কেউ রয়েছে যার বয়স ওই 18 বছর, তাহলে সেটাও হতে পারতো, তাহলে তারও সম্ভাবনা থাকতে পারতো। কিন্তু নির্বাচন কমিশন অন্য বিভিন্ন ডেটাবেস খুঁজে দেখেছে যে অনিল দাসের হিসাব অনুযায়ী একটাই সন্তান, 18 বছরও যিনি দেখিয়েছেন সেটাও সন্দেহের তালিকায়, তাহলে এই ক্ষেত্রেও ওই ব্যক্তিকেও কিন্তু শুনানির জন্য ডাকা হবে। আমি এই তথ্যটা আপনাদের কাছে শেয়ার করলাম। এতদিন ধরে সমস্ত চ্যানেলগুলো বা এমনকি আমিও আপনাদের সামনে শুধুমাত্রই সংখ্যার জাগলারি আপনাদের সামনে দেখিয়েছিলাম, কিন্তু আপনাদের মনের মধ্যে অনেকেরই সন্দেহ তৈরি হয়েছিল যে নির্বাচন কমিশন এই ডেটাটা পাওয়ার পর তারা কিভাবে বুঝবে। আপনারা হয়তো ম্যাপিংটা আপনারা নিজের মাথায় করতে পারছিলেন না। আপনারা হয়তো ভাবছিলেন যে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে করতে পারবে তো, নাকি নির্বাচন কমিশন মানুষকে বোকা বানানোর জন্য একটা নাম্বার বলে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের থেকে কি নির্বাচন কমিশন বেশি চালাক? আমি আপনাদের সামনে দেখালাম যে দেখুন, এটা ধরাটা একেবারেই কোনো শক্ত নয়। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি। আপনারা জানেন যে নিউ টাউনের ঘুনি বস্তিতে আগুন লেগেছে। বিজেপি নেতৃত্ব বলছে এটা তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর কাজটা করেছে বলে বিজেপির দাবি। কেন? তা ওই অঞ্চলে, ওই বস্তিতে নাকি মুসলিমদের বেশি বাস, আর ওদের নাম নাকি এই খসড়া তালিকা থেকে, মানে তাদের আইদার খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, কিংবা এই নামগুলো শুনানির জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে। এখন যদি আগুন লেগে যায়, তাহলে বলতে সুবিধা হবে নির্বাচন কমিশনকে যে এদের তো বাড়িতে আগুন লেগে গেছিল, এদের সবকিছু পুড়ে গেছে, এদের কাছে কোনো তথ্য নেই, তাই এদেরকে আরো সময় দেওয়া হোক, যাতে করে এরা এদের ডকুমেন্টগুলো ডুপ্লিকেট বানিয়ে, মানে হয় না যে আমার একটা হারিয়ে গেলে FIR করে নতুন আর একটা অরিজিনালের একটা কপি বানিয়ে আমি জমা দেবো, এদেরটাও তাই করার চেষ্টা করবে বলে বিজেপির অভিযোগ। হতেও পারে খেলাটা, মানে আপনারা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস মরিয়া, যে কোনো ভাবে জেতার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে। তো এই কারণের জন্য যেটাই করুক তৃণমূল কংগ্রেস কিছুতেই পারবে না। কেন পারবে না? তার কারণ যে ব্যক্তির
আমি ধরেও নিচ্ছি পুড়ে গেছে, এই হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে, ডুপ্লিকেট এনেও প্রমাণ করতে হবে যে তার বাবা, তার দাদু, তার কেউ 2002-এর তালিকায় ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে, কিন্তু পারবে না। প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে, ইউএআইডি কে দিয়ে, বাঙ্গালোরে তার সিস্টেম, সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন। যেতে আপনাদের হবে, যেতে হবে। আপনার সঙ্গে আবার 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। শুনলেন? একটা কথা মাথায় রাখবেন, এইটা সম্পূর্ণ এসআর প্রক্রিয়াটা দাঁড়িয়ে রয়েছে আপনাকে যে কোনো ভাবে হোক 2002-এর সঙ্গে আপনার কোনো আত্মীয়ের লিঙ্ক আপনাকে দেখাতেই হবে। এছাড়া আপনি কিছুতেই নির্বাচন কমিশনের তালিকায় নাম তুলতে পারবেন না, সে আপনি যত কারসাজি করুন না কেন। এরপরে আপনি তো নতুন করে আর বাবা আনতে পারবেন না। আপনার বয়স 40, 42, 45, 18, 22, 25, আপনি তো নতুন করে কোনো বাবার নাম তো আর 2002-এর এসআইআর তালিকাটা, সেই তালিকাটা তো আর আপনি আপডেট করতে পারবেন না। আপনি কোনো ডুপ্লিকেট ফর্জি কোনটা করতে পারবেন? আপনি যা ট্যাম্পার করতে পারবেন এই রিসেন্ট তালিকাতে নাম ঢোকাতে পারবেন, বের করতে পারবেন, কিন্তু যে রেফারেন্সের সঙ্গে আপনাকে মেলাতে হবে সেই রেফারেন্সটা তো আপনি মডিফাই করতে পারবেন না। ওটা তো নির্বাচন কমিশনের হাতে তোলাই রয়ে গেছে। কাজে আপনাকে যার নামই ঢোকান না কেন, আপনি ওইখানকার কোনো ব্যক্তিকে বাবা হিসাবে দেখাতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে। সেই সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র প্রমাণ করে দিলে হবে না। নির্বাচন কমিশনের কাছে অনেক তথ্য রয়েছে, অনেক বায়োমেট্রিক প্রসেস থাকবে, এমনকি নির্বাচন কমিশনের কাছে এমন অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশন আপনার ওই ফেক জালিয়াতি করা ওই মাধ্যমিকের সার্টিফিকেট বলুন কিংবা বার্থ সার্টিফিকেট গুলো, সেগুলো ধরতেও বেশি সময় লাগবে না। তাই বলা হলো যে সত্যি সত্যি নির্বাচন কমিশন পিঠের সিদ্ধান্তটা সোজা রেখে যেভাবে দেখালাম সেইভাবে তো তারা করছেনই। যদি না কোনোভাবে টাকার কাছে বিকিয়ে যায়, মানে সর্বোচ্চ নেতারা বিকাবেন না, যদি ওই মাঝারি বা তলার দিকের নেতারা বিকিয়ে না যান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এন্ড গেম সেটা আজকে আপনাদের সামনে আমি তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এইটার পর আপনাদের মাথায় গেঁথে গেল যে নির্বাচন কমিশন কিভাবে ভুয়ো ভোটার ধরতে পারবে। অনেকেই ভাবছিলেন যে কিভাবে ধরবে, সংখ্যা বলে দিচ্ছে এরা, যে কোনো একটা সংখ্যা বলে দিচ্ছে, আমরা তো বুঝতে পারছি না। আজকে সেই কারণে আমি একটা স্যাম্পল নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে এসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার কাজটা দায়িত্ব নিয়ে করব পরের বার থেকে। এখনকার মতো এখানে, সবাই ভালো থাকবেন, নমস্কার।